তো চিলড্রেন অফ মেন সিনেমার এই পার্টিকুলার সিনটাকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট সিন অফ সিনেমাটিক হিস্ট্রি বলতে পারি, যেখানে সৈন্যরা এবং রেবেলরা যুদ্ধ করছে আর সেই মুহূর্তে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ সেখানে আসে অ্যান্ড দেন সব কিছু পরিবর্তন হয়ে যায়। কয়েক মিনিটের জন্য গুলাগুলি সবকিছু থমকে যায়, মানুষের মন থেকে মৃত্যু ভয় চলে যায়, কারণ সবাই একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে একেবারে স্টান হয়ে গেছে। সবাই সেই ছোট বাচ্চাটাকে স্পর্শ করার চেষ্টা করছে। সেই সৈন্যগুলো গুলি চালানো বন্ধ করে দিয়েছে, কারণ এটা একটা মিরাকেল। আসলে শেষ 18 বছর ধরে পৃথিবীতে একটা মানুষের জন্ম নেয়নি, সম্পূর্ণ মানব জাতি বিলুপ্ত হওয়ার মুখে, আর সেখানে এরকম একটা মিরাকেল, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ, এটা যে কোনো মানুষকেই তো চমকে দেবে। আমি কথা বলছি 2006 সালের চিলড্রেন অফ মেন সিনেমাটাকে নিয়ে, যেটাকে পরিচালনা করেছিলেন আলফনসো কিউরন, এবং তার পরিচালিত গ্র্যাভিটি সিনেমাটা আশা করি আপনারা দেখেছিলেন। 7টা অস্কার পেয়েছিল, আই হোপ আপনারা অনেকেই দেখেছেন। দুর্দান্ত একটা সিনেমা। তবে অবশ্যই সেই সিনেমা নিয়ে তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো না, তো শুরু করা যাক নাকি। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি চিলড্রেন অফ মেন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। তো সালটা হচ্ছে 2027, স্থানটা হচ্ছে লন্ডন। আমরা গল্পের মেইন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে থিও, যে একটা স্টোর থেকে কফি কেনে এবং সেখানে মানুষেরা ভিড় করে একটা খবর দেখছে। ডিয়েগো রিকার্ডো নামক একটা ছেলে মারা গিয়েছে, যে খবরটা শুনে প্রায় সবাই কান্নাকাটি করছে। ডিয়েগো একটা সেলিব্রিটি ছিল, কারণ তাকে পৃথিবীর সব থেকে ইয়াংগেস্ট ম্যান বলা হয়। অর্থাৎ ডিয়েগোর জন্মের পরে এই গোটা পৃথিবীতে একটা সিঙ্গেল মানুষ জন্ম নেয়নি। 18টা বছর কেটে গেছে, মানবতা সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার মুখে, মেয়েরা সম্পূর্ণভাবে ইনফার্টাইল হয়ে গেছে। সো সেই কারণে ডিয়েগো, যেই পৃথিবীর শেষ জন্ম নেওয়া একজন মানুষ ছিল, সে এক টাইপের সেলিব্রিটি স্ট্যাটাস পেয়ে গেছিল এবং একটা ফ্যানকে অটোগ্রাফ দিতে মানা করাতে সেই ফ্যানটা তাকে ছুরি মেরে হত্যা করেছে, এবং যেটা নিয়ে মানুষের মনে নানান দুঃখ। যাই হোক, থিও আমাদের গল্পের মেইন চরিত্র, সেই স্টোর থেকে তো বাইরে বেরোয়, তবে আচমকা সেখানে একটা সন্ত্রাসী হামলা হয়েছে, একটা বিস্ফোরণ হয়, বহু মানুষ মারা যায়। থিও তার অফিসে গিয়ে পৌঁছায়। সে এখন বিদ্যুৎ বিভাগে কাজ করে, যদিও সে একজন প্রাক্তন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল। যাই হোক, সে তার বসের কাছে যায় ছুটি নেওয়ার জন্য। আসলে সেই ছোট্ট ডিয়েগো মারা যাওয়াতে নাকি তার মনটা খুবই খারাপ, যদিও এমন কোনো ব্যাপার না, সে জাস্ট একটু ব্রেক নিতে চায়। আর মোটামুটি নেশাভান করেই তার দিনকাল চলছে। আর শুধু তার না, গোটা দেশের অবস্থায় সেরকম, যদিও দেশ বলে তো ভুল হবে। পৃথিবীর বড় বড় শহরগুলো একদম আগুনে জ্বলছে, মানুষজন কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর কেনই বা যাবে না? সম্পূর্ণ মানবতা যদি আশা হারিয়ে ফেলে, হোপ হারিয়ে ফেলে, তখন তাদের কি আর কন্ট্রোল করা যায়? প্রতিটা দেশ, বড় বড় শহরগুলো জ্বলছে, তবে গ্রেট ব্রিটেন এখনো পর্যন্ত সেই পর্যায়ে গিয়ে পারেনি। মোটামুটি গোটা বিশ্বে ইমিগ্রেশনের একটা বড় ইস্যু তৈরি হয়েছে। তবে ব্রিটেনের অবস্থানটা যেহেতু এক টাইপের আইল্যান্ডের মতন, সেই কারণে বাইরে থেকে আসে ইমিগ্রেন্টদের তারা ভালো ট্যাকেল করতে পেরেছে। তাই বলে ইমিগ্রেন্ট কি নেই? প্রচুর রয়েছে। তাদের সাথে কি হচ্ছে এটাও আমরা একটু বাদে জানবো। তবে দেশের অবস্থা খুবই খারাপ, যেটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। অন্যদিকে থিও তার বন্ধু জ্যাসপারের সাথে সাক্ষাৎ করে সে জ্যাসপারের বাড়িতে যাচ্ছে। একটু আগে যে বিস্ফোরণটা আমরা দেখলাম, জানতে পারি যে দ্য ফিশেস নামক এক টাইপের সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তারা সেই বিস্ফোরণটা করিয়েছে। কেন সেটাও একটু বাদে জানবো। তবে যেটা জানি যে গোটা দেশে ইমিগ্রেশনের একটা বড় ইস্যু তৈরি হয়েছে। গোটা বিশ্বের যা অবস্থা, বলতে গেলে বাইরে বর্ডার বলে আর কিছু নেই। একমাত্র এই ব্রিটেন তাদের চারপাশে একটা বর্ডার দিয়ে রেখেছে, এবং যে কয়জন ইমিগ্রেন্ট একটা ভালো জীবন পাওয়ার আশায় এই দেশে ঢুকছে, দেশের সরকার তাদেরকে একদম আরশোলার মতন খুঁজে খুঁজে হত্যা করছে। দেখুন, সম্পূর্ণ প্রেক্ষাপটটা তো সিনেমাতে দেখায় না, তবে মানুষদের আলোচনা, কথাবার্তাগুলো শুনে সিচুয়েশনগুলো বোঝা যায়। এই যেমন জ্যাসপার থিওকে জিজ্ঞেস করে যে সে কি কোনো মেয়েটাকে জোগাড় করতে পারলো, মানে নতুন কোনো গার্লফ্রেন্ড পটাতে পারলো কি। সে লর্না নামক একটা মেয়ের সাথে কথা তো বলতো, তবে তার সাথে কোনো সম্পর্ক তৈরি হয়নি, কারণ সেই মেয়েটা নাকি এক টাইপের ধর্মীয় গ্রুপ জয়েন করেছে, এবং গোটা দেশে এরকম ধর্মীয় গ্রুপ ভরে গেছে। তারা মনে করে যে ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছে, এবং তারা একসাথে ঈশ্বরকে শান্ত করার চেষ্টা করছে। এবং এই জিনিসটা আনকমন তো খুব নয়, তাই না? আমাদের জ্ঞান, বোধ, ক্ষমতার বাইরে যেটুকুনি হয় সবকিছুই তো আমরা ঈশ্বরের উপরেই চাপিয়ে দিই। যাই হোক, তারা ফাইনালি জ্যাসপারের বাড়িতে গিয়ে পৌঁছায়। তার বাড়িটা জঙ্গলের মাঝখানে। জ্যাসপার বাড়িতে গাঁজা চাষ করছে, যদিও সেটা এখনো ইল্লিগাল, এবং লুকিয়ে লুকিয়ে সে সেই জিনিসগুলো বিক্রি করে বেড়ায়। তবে একই সাথে দেশের মানুষের যা খারাপ অবস্থা, মানুষেরা ডিপ্রেশনে চলে গেছে, সেই কারণে দেশের সরকার রেশনে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ বা কিছু এরকম ড্রাগস টাইপের জিনিস দেওয়া শুরু করেছে, যাতে মানুষেরা শান্ত অন্তত থাকে। একই সাথে এক টাইপের বিষ রয়েছে, সুসাইড করার এক টাইপের ওষুধ, সেটার নাম হচ্ছে কোয়াইটাস, সেটাকেও লিগাল করে দেওয়া হয়েছে, যাতে মানুষেরা একটু শান্তিতে মৃত্যুবরণ করতে পারে।
তো পরের দিন সকালবেলা থিও ফ্রেশ হয়ে কাজে যাচ্ছে। বাইরে সেম ইমিগ্রেন্টদের নিয়ে নানান সমস্যা রয়েছে, আর সেই মুহূর্তে কিছু মানুষ এসে থিওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা হচ্ছে সেই সন্ত্রাসী গ্রুপ যাদের উপর দোষ পড়েছে যে গল্পের শুরুতে সেই বিস্ফোরণগুলো করিয়েছিল, যাদেরকে দ্য ফিশেস বলা হয়। তবে পরে থিও জানতে পারে যে এই ফিশেসদের একটা লিডার রয়েছে, সে একজন মেয়ে যার নাম হচ্ছে জুলিয়ান, আর সেটা আর কেউ না, সেটা থিওর এক্স ওয়াইফ। তবে সে কেন থিওকে ডেকেছে? থিওকে একটা কাজ করে দিতে হবে, এক টাইপের হেল্প। একটা মেয়ে রয়েছে, একটা ইমিগ্রেন্ট, তাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হবে। তবে যেমনটা জানেন, দেশের মানুষেরাই বিনা পারমিটে এক শহর থেকে অন্য শহরে যেতে পারছে না, সেখানে একজন ইমিগ্রেন্টকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়াটা কত বড় চাপ। তো সেই কারণে থিওকে একটা পারমিট জোগাড় করতে হবে, এবং এটা করতে হলে থিওকে অবশ্যই তার কাজিনের সাথে কথা বলতে হবে। তার কাজিন একজন পয়সাওয়ালা ক্ষমতাশালী মানুষ, দেশের সরকারের সাথে তার ভালোই সম্পর্ক, এবং সম্ভবত সে থিওকে সাহায্য করতে পারবে। এবং থিও যদি এই মিশনটা করে দিতে পারে, মানে সেই পারমিটটা জোগাড় করে দিতে পারে, তাহলে জুলিয়ান থিওকে 5,000 টাকা দেবে, তাদের কারেন্সি। আর অবশ্যই টাকার অঙ্কটাও অনেক বেশি, আর থিওর টাকারও তো প্রয়োজন। ঠিক একই জিনিস আমরা আবার রাস্তায় দেখতে পাই, মানুষদের গ্যাদারিং, যে যার দাবি নিয়ে ভিড় করেছে। একদিকে টিভি রেডিওতে বলছে যে কোনো বিদেশের মানুষকে দেখলে, কোনো ইল্লিগাল ইমিগ্রেন্টদের দেখলে সরাসরি খবর দিতে পুলিশকে। অন্যদিকে ধর্মীয় মানুষেরা ভিড় করেছে, যাদের দাবি যে তারা ঈশ্বরকে শান্ত করলেই হয়তো এই রোগের নিরাময় হবে। অন্যদিকে আমাদের থিও চলে যায় তার কাজিনের সাথে সাক্ষাৎ করতে। তার নাম হচ্ছে নিজেল, পয়সাওয়ালা একজন মানুষ যেমনটা বললাম, এবং সে থিওকে সাহায্য করবে। সে একটা পারমিট জোগাড় করে দেবে, তবে সেই কাজটা করতে হলে থিওকেও সাথে থাকতে হবে। অর্থাৎ যে মেয়েটাকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যেতে হবে, তার সাথে থিওকেও থাকতে হবে। এবং থিও জানায় যে ঠিক আছে, সে থাকবে, সেই কাজটা করবে, কিন্তু তাকে আরো বেশি কিছু টাকা দিতে হবে। সেই দ্য ফিশেস নামক গ্রুপটার একজন মেম্বার যার নাম হচ্ছে লিউক, সে রাজি হয়ে যায়। তো গল্পের শুরুতে বলা হয়েছিল না যে এই গ্রুপটাই নাকি সেই বিস্ফোরণটা ঘটিয়েছিল, তবে তারা ডিনাই করে দেয়। তারা জানায় যে তারা কোনো নিরীহ মানুষদের হত্যা করছে না, বরং তারা সাধারণ মানুষদের জন্য লড়ছে, বা সেই ইমিগ্রেন্টগুলো যারা এখানে এসেছে আশ্রয় নেওয়ার জন্য, তাদের অধিকারের জন্য লড়ছে। তারা চায় যে প্রত্যেকটা মানুষ যারা এই দেশে ফেসে রয়েছে, তারাও যাতে সমান অধিকার পায়। যাই হোক, শুনে তো তাদেরকে খুব ভালোই মনে হচ্ছে। তো থিও তো পেপার পেয়ে গেছে। তারপর তার এক্স ওয়াইফ জুলিয়ানের সাথে সাক্ষাৎ করে। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে তাদের মধ্যে এখনো অল্প স্বল্প কিছু ভালোবাসা রয়েছে। একই সাথে জুলিয়ান এই ট্রানজিট পেপারটা পাওয়ার জন্য থিওর থেকেই সাহায্যটা নিয়েছে, কারণ সে থিওকে বিশ্বাস করতে পারে। বর্তমান যে সিচুয়েশন, মানুষকে বিশ্বাস করে একদমই দেয়। সো থিও ফাইনালি সেই মেয়েটার সাথে সাক্ষাৎ করে, যে মেয়েটাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হবে। মেয়েটার নাম হচ্ছে কি, এবং তার সাথে আরেকজন মহিলা রয়েছে, তার গার্জিয়ান সম্ভবত, যার নাম হচ্ছে মিরিয়াম। তো তারা গাড়ি নিয়ে যাচ্ছে। যেমনটা বললাম, থিও এবং জুলিয়ানের মধ্যে এখনো অল্প স্বল্প ভালোবাসা রয়েছে, এবং তারা তাদের অতীতের ভালোবাসার গল্পগুলো সে কি নামক মেয়েটাকে শোনাচ্ছে। তবে ভালোবাসার মুহূর্ত আর বেশিক্ষণ তো টেকে না, কারণ রাস্তার মাঝেই তাদের উপর আক্রমণ হয়। আসলে তারা একটা জঙ্গল দিয়ে তো যাচ্ছিল, আর সেই মুহূর্তে একটা গাড়ি দিয়ে তাদের রাস্তাটা ব্লক করে দেওয়া হয়, এবং একগুচ্ছ মানুষ তাদের উপরে আক্রমণ করে। বাইকে চেপে দুজন মানুষ আক্রমণ করে, যারা গুলি চালায়, যে গুলিতে জুলিয়ান সরাসরি মারা যায়। যদিও থিও সেই বাইকার্সটার থেকে তো পিছু হাঁটিয়ে দিয়েছে। অন্যদিকে গাড়িটা চালাচ্ছিল লিউক নামক সেই মানুষটা, এবং আচমকা পুলিশের গাড়ি তাদের পিছনে আসে। থিও চলে যায় তার সাথে কথা বলতে, কারণ অবভিয়াসলি সে দেশের একজন মানুষ, তার তো কোনো ভয় নেই। তবে লুক আচমকা সেই পুলিশ দুটোকে গুলি মেরে হত্যা করে দেয়, এবং তাদেরকে গাড়িতে পুড়ে সেখান থেকে নিয়ে চলে যায়। থিও স্টিল বুঝতে পারে না যে লুক এটা কেন করলো। থিওর কাছে পারমিট রয়েছে, সে আইনিভাবেই তো সব কাজ করছিল আর কি। তাদের খুশির মুহূর্তটা একদম একটা ভয়ঙ্কর মুহূর্তে গিয়ে পৌঁছায়। তারা জুলিয়ানের দেহটাকে জঙ্গলের মাঝেই একটা জায়গায় ছেড়ে সেই স্থান ত্যাগ করে একটা নিরাপদ স্থানে চলে যায়। লিউক তাদেরকে একটা বড় বার্নে নিয়ে আসে, যেখানে বহু মানুষ রয়েছে যাদেরকে লিউক চেনে। অ্যাকচুয়ালি এই মানুষগুলো সেই দ্য ফিশেসের মেম্বার। আজকের রাতটা তারা এখানেই রেস্ট নেবে, এবং পরের দিন সকাল সকাল তারা এখান থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে কি নামক সেই মেয়েটা থিওর সাথে নাকি সাক্ষাৎ করতে যায়। সে থিওকে কিছু বলতে চায়, এবং থিও চলে যায় তার সাথে সাক্ষাৎ করতে একটা গোয়াল ঘরে। সেখানে গরুদের মিল্কিং প্রসেস চলছে, এবং আমরা জানতে পারি যে সায়েন্টিস্টরা গরুদের উপরই নানান এক্সপেরিমেন্ট করে যাচ্ছে এই মানুষদের ইনফার্টিলিটি থেকে ঠিক করার জন্য। বাট কোনো কিছুতেই কোনো ফল আসছে না। তবে সবশেষে একটাই প্রশ্ন, যে কি থিওকে এখানে কেন রেখেছে? কি জানে যে জুলিয়ান তাকে বলেছে একমাত্র থিওকেই বিশ্বাস করতে, আর কাউকে না। কি তখন নিজের জামাটা খোলার চেষ্টা করে। থিও তখন ভাবতে থাকে যে মেয়েটা কি করার চেষ্টা করছে। তবে তখন থিও যে জিনিসটা দেখতে পায়, তার পায়ের নিচ থেকে একদম মাটি সরে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। কি সেই মেয়েটা প্রেগনেন্ট। জাস্ট ইমাজিন করুন, গোটা দুনিয়া একদম যুদ্ধে নেমে পড়েছে জাস্ট এই একটা জিনিসের জন্যই, যে মানুষেরা হোপলেস হয়ে পড়েছে। সেখানে থিওর চোখের সামনে একটা হোপ, সে একটা আশা লক্ষ্য করতে পারছে।
যাই হোক, লিউক এইটা অনেক আগেই জানে। তাদের কাজ হচ্ছে এই মেয়েটাকে নিরাপদে সেই ডক অব্দি পৌঁছে দেওয়া, যেখানে একটা বোট এসে এই মেয়েটাকে নিয়ে যাবে। সেই বোটটার নাম হচ্ছে টুমরো। ওয়েল, এই সিনেমাতে দ্য হিউম্যান প্রজেক্ট নামক একটা শব্দের কথা বহুবার বলা হয়েছে। জ্যাসপারের মুখ থেকেই আমরা শুনেছিলাম আসলে গোটা বিশ্বের বিভিন্ন সায়েন্টিস্টরা একত্রিত হয়ে এই রোগটার চিকিৎসা করার চেষ্টা করছে। অনেকে মনে করে যে এটা জাস্ট একটা ভুয়ো কথা, মিথ, এরকম কিছুই হচ্ছে না। তবে অনেকে মনে করে যে হ্যাঁ, দ্য হিউম্যান প্রজেক্টের অস্তিত্ব রয়েছে এবং এই মেয়েটাকে সেই জাহাজে করে সেই হিউম্যান প্রজেক্টেই নিয়ে যাওয়া হবে। এখন এই ব্যাপারটার সত্যতা কতটা রয়েছে এটা থিও জানে না, তবে যেহেতু তার মৃত স্ত্রী তাকে এই মিশনটা দিয়ে গেছে তো অবশ্যই সেইটা করবে। তবে কিভাবে? চারিদিকে নানান বিপদ, অলরেডি তারা মোস্ট ওয়ান্টেড খবরে তাদেরকে দেখাচ্ছে, দুজন পুলিশ অফিসারকেও লিউক হত্যা করেছে। তো তারা এখান থেকে বেরোবেই বা কি করে? থিওর মাথায় তখন প্ল্যান আসে যে এই মেয়েটার ব্যাপারটা রিভিল করে দেবে গোটা দুনিয়ার সামনে। অবশ্য সরকার যখন জানতে পারবে যে তাদের কাছে একটা প্রেগনেন্ট মেয়ে রয়েছে, তখন তারা অন্যভাবে রিয়াক্ট করবে। বিশেষ করে এটা যেমন তেমন তো কোনো মেয়ে না, এই মেয়েটাও একটা ইলিগাল ইমিগ্রেন্ট। তো এই মেয়েটাকে দেখে হয়তো অন্যান্য ইমিগ্রেন্টদের উপর একটু দয়া করবে এবং নতুন আইন পাশ করবে সরকার। আবার অনেকে মনে করে যে এই মেয়েটাকে নিয়ে গিয়ে তার উপরে নানান এক্সপেরিমেন্ট করবে এই সরকার। তো হিসাব মতন বলতে গেলে এই মেয়েটা হচ্ছে সেই কার্ডের এস, বা যেটাকে আমরা এক্কা বলি। সে যাদের কাছে থাকবে তাদের ক্ষমতাই বেশি। তবে সেই মেয়েটার ওপিনিয়ন নেওয়া হয় যে সে কি চায়। মেয়েটা জানায় যে সে সেফলি তার নিজের বাচ্চার জন্ম দেবে এই স্থানে, তারপর সে এখান থেকে বাইরে যাবে। লিউক জানায় যে ঠিক আছে, তাই হবে। তবে রাতের বেলায় থিও এই মানুষগুলোর আসল সত্যটা জানতে পারে। যে লুক নামক মানুষটাকে ভালো মনে হচ্ছিল, সে অ্যাকচুয়ালি প্ল্যান করে সেই জুলিয়ানকে হত্যা করেছে। একটু আগে যে তাদের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছিল না, এটা সম্পূর্ণ প্ল্যান ছিল জুলিয়ান এবং থিওকে হত্যা করার। তারা মেয়েটাকে কিডন্যাপ করার প্ল্যান ছিল। তবে কোনোভাবে তো থিও বেঁচে গেছে, সেই কারণে আজকে রাতেই তারা থিওকে হত্যা করবে এবং এই মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে। একটু আগে দ্য ফিশেস নামক এই সন্ত্রাসী সংগঠনটাকে একটু ভালো মনে হলেও তারা অ্যাকচুয়ালি সন্ত্রাসী সংগঠন, যারা নিজেদের ক্ষমতার স্বার্থে এই মেয়েটাকে ব্যবহার করতে চায় এবং থিও তো অবশ্যই এটা হতে দিতে পারে না। সেই কারণে মধ্যরাতেই সে কি এবং মিরিয়ানকে ঘুম থেকে তোলে এবং তাদেরকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। রাতের বেলা সেখান থেকে পালানোটাও কঠিন। প্রথমে সে সেই মানুষগুলোর গাড়িটাকে স্যাবোটেজ করে দেয় যাতে তারা গাড়ি নিয়ে তাদের পিছু না করতে পারে। তারপর থিও তার নিজের গাড়িটা নেয়, বাকিরা সেই গাড়িতে চেপে বসে এবং চুপচাপ গাড়িটা নিয়ে বেরোনোর চেষ্টা করে। তবে গাড়িটা তো চলছে না, স্টার্ট হচ্ছে না, সেটাকে ঠেলতে হবে, সে এক বড় চাপ। অন্যদিকে সেখানকার সব মানুষগুলো অ্যালার্ট হয়ে গেছে, তারা ধরার চেষ্টা করছে, কিন্তু কেউ গুলিও তো মারতে পারবে না কারণ সেই মেয়েটা সেখানে রয়েছে। আর সেটারই সুযোগ নিয়ে থিও কোনো মতে গাড়িটা স্টার্ট করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। থিও জানে যে সে একটা জায়গাতেই আশ্রয় নিতে পারবে, একজনই তাকে সাহায্য করবে, সেটা হচ্ছে তার বন্ধু জ্যাসপার, এবং সে জ্যাসপারের কাছে গিয়েই আশ্রয় নেয়। জ্যাসপার সত্যটা জানতে পারে, সেও অবাক এই মিরাকেল দেখে। সেখানে তাদেরকে খাবার দাবার দেওয়া হয়। জ্যাসপার একদম ফুল ব্যবস্থা করে নিয়েছে যে থিওকে এখান থেকে কোথায় যেতে হবে, কে কে তাদেরকে সাহায্য করবে। সিড নামক একজন মানুষ তাকে সাহায্য করবে, তো সবকিছু সে বলে দিয়েছে। বাই দ্য ওয়ে, জ্যাসপারের ব্যাপারে হয়তো আমি আপনাদের বলিনি, সে নিউজ পেপারের একজন কার্টুনিস্ট ছিল এবং তার ওয়াইফ, সেও একজন ফটো জার্নালিস্ট ছিল। তবে সে এখন অসুস্থ, কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। এবং জ্যাসপার মনে করে যে তার ওয়াইফ কিছু ইমিগ্রেন্টদের সাহায্য করেছিল বলেই MI5 তার উপরে এত টর্চার করেছিল যে সে এরকম হয়ে গেছে। যাই হোক, কি তখন তার চুলটা বেঁধে দিচ্ছিল। মেয়েটা প্ল্যানও করছে যে তার বাচ্চার সে কি নাম দেবে। তার বাচ্চার আসল পিতাটা কে সেটা সে জানে না। সিচুয়েশন যা খারাপ, ইমিগ্রেন্টদের যা খারাপ অবস্থা, তার সাথে কম মানুষ খারাপ জিনিস তো করেনি। আসল পিতাকে সেটা খোঁজাটাই মুশকিল। তবে সেটা এখন জেনেই বা কি হবে। তার পেটটা যখন ধীরে ধীরে ফোলা শুরু করে এবং যখন তার পেটের বাচ্চাটা প্রথম লাথি মারে, তখনই সে মিরাকেলটা বুঝে গিয়েছে। তো সবকিছুই তো এতক্ষণ ঠিকঠাক ছিল। তবে আচমকা সকাল বেলায় সেই স্থানে অ্যালার্ম বেজে ওঠে। সেই দ্য ফিশেসরা থিও এবং বাকি লোকেদের পিছু করতে করতে সেখানে চলে এসেছে। জ্যাসপার তাদেরকে পালানোর একটা সুযোগ করে দেয়, তবে জ্যাসপার তাদের সাথে যাবে না। জ্যাসপার জানায় যে সে এখানে থাকবে, তাদের জন্য সময় এনে দেবে। থিও গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। তারপর জ্যাসপার একটা বাক্স নিয়ে চলে যায় তার অসুস্থ ওয়াইফের কাছে। এটাই হচ্ছে সেই বিষ যেটা আপনাকে একটা শান্তিতে মৃত্যু দেবে। জ্যাসপার জানে অ্যাকচুয়ালি কি হবে এখন তার সাথে। লিউক এবং তার লোকেরা জ্যাসপারকে পরে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে যে থিও এবং বাকি লোকেরা কোথায় গেছে। তবে জ্যাসপার যাকে প্রথম থেকে একটু কমেডিয়ান টাইপের দেখিয়েছে, একটু মজা ঠাট্টা করা মানুষ, হাসি খুশি থাকতে পছন্দ করে এবং সন্ত্রাসীগুলোর সামনেও সে সেটাই করে যাচ্ছে। সে নানান জোকস বলে যাচ্ছে। তবে এবার আর তার জোকসে কেউ হাসে না। লিউক তাকে সরাসরি গুলি মেরে হত্যা করে দেয়।
থিও দূর থেকে এটা দেখে, তবে তারও হাতে তো আর কিছু করার নেই। তার দায়িত্বটা এখন অনেক বড়, তাদের এই স্থান ত্যাগ করে বেরোতে হবে। তারা একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, যেখানে নাকি একজন পুলিশ আসবে তার সাথে সাক্ষাৎ করতে। বাকি সময়টা মিডিয়াম, যে একজন নার্স ছিল, সে থিওকে সম্পূর্ণ ঘটনাটা জানায় যখন মানুষেরা প্রথম ডিসকভার করছিল যে ভর্তি ভর্তি মেয়েদের শুধু মিসক্যারেজ হচ্ছে। প্রথমে একটা মেয়ে, তারপর 10টা মেয়ে একটা ওয়ার্ড, তারপর বাকি সব হাসপাতাল, তারপর গোটা বিশ্বে। ভিন্ন দেশে থাকা তার আরেক বন্ধু যে একজন নার্স, সেও জানায় যে তারও হাসপাতালে একই ঘটনা ঘটছে। সব স্থানে মেয়েদের শুধু মিসক্যারেজ হচ্ছে, আর তারপরে এই ঘটনা। প্রসেসটা খুবই স্লো ছিল এবং খুবই হরিফিক ছিল, যে মানুষেরা ঝট করে এই জিনিসটা জানতে পারেনি, বরং মানুষেরা ধীরে ধীরে ডিসকভার করেছে যে তাদের হাতে আর কোনো আশা নেই। যাই হোক, সেই স্থানে আচমকা তখন একটা পুলিশ চলে আসে, যার নাম হচ্ছে সিড। আসলে এর কথাই তো ক্যাসপার তাকে বলেছিল। থিও সিডের সাথে সাক্ষাৎ করে এবং এই সিড নামক মানুষটাই থিওকে সাহায্য করে সেই রিফিউজি ক্যাম্প অব্দি নিয়ে যেতে। এখন এই স্থানটা ক্রস করা খুবই কঠিন, চারিদিকে প্রচুর সিকিউরিটি। থিওর কাছে সেই পারমিটটাও তো নেই, তো তাদেরকে এখন একটা ইমিগ্রেন্ট সেজে থাকতে হবে। অন্যদিকে কিয়ের অবস্থাটা একটু খারাপ হচ্ছে, ধীরে ধীরে তার পেটে ব্যথা করছে, যেটা অবশ্যই একটা নর্মাল প্রসেস। তবে এই ব্যাপারটা তো তারা রিভিল করতে পারবে না, কাউকে জানাতে পারবে না, এবং কিয়ের পক্ষে যন্ত্রণাটা সহ্য করাটাও আরো অনেক কঠিন হয়ে গেছে। তাদেরকে সেই ইমিগ্রেন্টদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মানুষদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করছে সেই পুলিশেরা। মানুষদের বিবস্ত্র করে দেওয়া হচ্ছে, তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকেও ওপেনলি শুট করে দেওয়া হচ্ছে। তো খুবই খারাপ অবস্থা সেই মানুষগুলোর। জ্যাসপার তো এটাই বলেছিল যে সেই মানুষগুলো তাদের নিজ দেশ ত্যাগ করেছে জাস্ট একটা ভালো জীবনের আশায়। তবে কে জানতো যে এখানে অবস্থা তো আরো ভয়ঙ্কর। তাদের বাসটা একটা চেক পয়েন্টে দাঁড়ায়, একজন গার্ড সেখানে আসে কুকুর নিয়ে চেক করার জন্য মানুষদের, এবং ম্যারিয়ামকে তাদেরকে একটু সন্দেহভাজন মনে হয়। কি নামক সেই মেয়েটা চুপচাপ সেখানে বসেছিল, তাকে দেখেও সেই গার্ডসটার একটু সন্দেহ হয়। তবে মিডিয়াম মাঝখানে উঠে দাঁড়িয়ে ভিন্ন ভাষায় কিছু কথা বলতে থাকে, এবং গার্ডসটা মিডিয়ামকে চুল ধরে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। আমরা জাস্ট অল্প একটা সিন দেখি যে মিডিয়ামের মুখটা গার্ড করে দেওয়া হয় এবং প্রবলি তাকে হত্যা করে ফেলা হবে। যাই হোক, অবশেষে থিও এবং কি সেই রিফিউজি ক্যাম্প অব্দি পৌঁছায়। কি এর অবস্থা খুবই খারাপ, সে চলতে পারছে না। যাই হোক, সিট তো তাদের বলেছিল যে সেই ক্যাম্পে একটা বড় স্ট্যাচু আছে, তার নিচেই মেরিকা নামক একজন মেয়ে বসে থাকবে যে তাদেরকে সাহায্য করবে। থিও মেরিকার সাথে সাক্ষাৎ করে এবং মেরিকা তাদেরকে গাড়িতে করে একটা স্থানে নিয়ে যায়, একটা ছোট ঘর, যেখানে আজকের রাতটা তারা বিশ্রাম নেবে। তবে কি এর অবস্থা খুবই খারাপ, সে যন্ত্রণায় ছটফট করছে এবং থিও বুঝে যায় যে তার ডেলিভারি করার সময় এসে গেছে। আর সেই রাতেই থিও তাকে সাহায্য করে এবং কি একটা কন্যা সন্তানের জন্ম দেয়। মানে এটা মিরাকেল ছাড়া আর কি হতে পারে। কি নিজে একটা ফার্টাইল মেয়ে এবং সে জন্মও দিয়েছে আর একটা কন্যা সন্তানের, যে সম্ভবত ফার্টাইল হবে। যাই হোক, এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে তো মেয়েটা মুক্তি পায়। তবে পরের দিন সকালটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। সকালবেলা সিড চলে আসে তাদেরকে সেই স্থান থেকে নিয়ে যাওয়ার জন্য। কি তার ছোট বাচ্চাটাকে তো লুকিয়ে রেখেছিল, তবে সিডের চোখ সেখানে পড়ে যায় এবং তখন সিড তার আসল রূপটা সবার সামনে দেখায়। সিড জেনে গিয়েছে যে থিও এবং এই মেয়েটা মোস্ট ওয়ান্টেড, পুলিশ তাদেরকে খুঁজছে, এমনকি সেই সন্ত্রাসী গ্রুপ অর্থাৎ দ্য ফিশেস তারাও এদেরকে খুঁজছে। সরকার এদের মাথার উপরে অনেক দামও রেখেছে, দামটা অনেক বেশি, এবং সিড সেই টাকার লোভেই এই মেয়েটা এবং থিওকে সরকারের হাতে তুলে দেবে। সে বন্দুকের ভয় দেখিয়ে থিও এবং মেয়েটাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন সে মিরিকা নামক মেয়েটা যে তাদেরকে এখানে সাহায্য করেছে, সে সিডের উপর আক্রমণ করে, যে সুযোগেই তারা সেখান থেকে পালাতে পারে। থিও তো সিডকে হত্যা করে দেয়। তবে বাইরে আর এক বড় যুদ্ধ চলছে। আসলে এই রিফিউজি ক্যাম্পে একটা বিস্ফোরণ হয়েছে এবং কাটা তার দেওয়াল সব ভেঙে গেছে, যার কারণে বহু রিফিউজি সেখান থেকে পালিয়ে গেছে। শুধু তাই না, সেই সন্ত্রাসী গ্রুপ দ্য ফিশেস তারাও ভেতরে প্রবেশ করে ফেলেছে। অন্যদিকে থিও মারিকা নামক সেই মেয়েটাকে ছবি এঁকে বোঝায় যে তাদের একটা বোট প্রয়োজন, তাদেরকে সেই ডক অব্দি পৌঁছাতে হবে। মেরিকা অবশ্যই ইংলিশ বোঝে না, তবে ছবিটা দেখে সে বুঝে যায়। মেরিকা তাদেরকে নিয়ে চলে যায় আরেকজন মানুষের কাছে, এরাও সম্ভবত রিফিউজি, যারা থিওকে সাহায্য করবে বলে ডিসাইড করে। সেখানে একজন মানুষের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে, একজন নামি দামি মানুষ, যে সম্ভবত একটা নোবেল প্রাইজও পেয়েছে। তবে এখন আর এগুলোর তো ভ্যালু নেই। সেখানে সেই বাচ্চাটাকে দেখে সবাই শকড এবং সবাই সাহায্য করার জন্য রাজি। প্রত্যেকে বাচ্চাটার সাথে খেলছে, যেটা দেখে কিও খুব হ্যাপি যে তার মেয়েটাকে সবাই খুবই ভালোবাসছে। একজন মানুষ এসে থিওকে জানায় যে 1 ঘন্টার মধ্যেই তারা এই স্থান ত্যাগ করে বেরোবে এবং সেই মানুষটাই থিওকে বোট অব্দি পৌঁছে দেবে। তবে আর্মিরা সেই স্থানে প্রবেশ করে ফেলেছে এবং সেই ফিশেরদের সাথে আর্মিদের একটা বড় লড়াই লেগে গেছে।
থিও এবং বাকিরা সেই লড়াইয়ের মাঝখানেই ফেসে যায়। আর তখনই আমরা লুককে দেখতে পাই যে এখন সেই ফিশারদের লিডার, সে এসে থিওকে ধরে নেয়। সে দেখতে পায় যে কি একদম সেফ রয়েছে, তার বাচ্চাও একদম ঠিকঠাক রয়েছে। সে তো এটাই চেয়েছিল, এটা নাকি একটা আপরাইজিং, সেই সন্ত্রাসী গ্রুপ তাদের অধিকারটা ছিনিয়ে নেবে এবং এই বাচ্চাটাই তাদের একটা শক্তি হয়ে দাঁড়াবে। যখন মানুষ দেখবে যে এদের কাছে একটা ছোট বাচ্চা রয়েছে, তখন আরো ভর্তি ভর্তি মানুষ এই সন্ত্রাসীদের সাথে এসে দাঁড়াবে। তো তারা কিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং থিওকে সেখানে রেখে দেয়। লুক তার লোকেদের আদেশ দিয়ে দেয় যে তাদেরকে হত্যা করে দিতে। আর সেই মুহূর্তে সৈন্যরা সেখানে আক্রমণ করে দিয়েছে, যার কারণে থিও সেখান থেকে পালাতে পারে। মোটামুটি দুই পক্ষের গুলির আদান প্রদানের মাঝে থিও ফেসে গেছে। কোনো মতে সেখানে সে সার্ভাইভ করে এবং একটা সময় সেই বিল্ডিংটার কাছে গিয়ে পৌঁছায় যেখানে সেই রিফিউজিরা আশ্রয় নিয়েছিল এবং যেখানে সেই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ কিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে তো সেই স্থানটা ঘিরে ফেলেছে। থিও জানে যে সে বাইরেও বেরোতে পারবে না। সে যে এই দেশের মানুষ এটা বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ যে কয়জন রিফিউজি বা নিরীহ মানুষগুলো সাদা পতাকা নিয়ে বাইরে বেরিয়ে আসে সারেন্ডার করবে বলে, তাদেরকেও গুলি মেরে সেখানে হত্যা করে দেওয়া হয়। মোটমাট সৈনিকরা সেখানে গেছে সেই স্থানটা সম্পূর্ণভাবে খালি করার জন্য। একটা ট্যাঙ্ক সেই বিল্ডিং এ আক্রমণ করে। মোটামুটি সেখানে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়, যেটা সুযোগ নিয়েই থিও সেই বিল্ডিং এ প্রবেশ করে। অনেক খোঁজাখুঁজির পর সে ফাইনালি কিকে খুঁজে পায়। তবে তার সামনে লিউক রয়েছে আহত অবস্থায়। একটা স্থানে পড়ে সে গুলি চালাচ্ছে সেই সৈন্যগুলোর দিকে। সে কোনোভাবেই এখান থেকে কিকে নিয়ে যেতে দেবে না। তা সত্ত্বেও থিও সেই মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সৈন্যদের আক্রমণে লিউক তো মারা যায়, তবে মারা যাওয়ার আগে সে থিওর দিকে গুলি তো চালায় এবং একটা গুলি থিওর গায়ে লেগে যায়। তা সত্ত্বেও থিও উঠে দাঁড়িয়ে কি এবং তার বাচ্চাটাকে সেখান থেকে নিরাপদে বার করার চেষ্টা করে। সে প্রবল আওয়াজে সেখানে যে ক্যাওসটা ক্রিয়েট হয়েছে সেই সবকিছু তখন এক মুহূর্তের জন্য থেমে যায়, যখন কিয়ের কোলে থাকা সেই ছোট বাচ্চাটা আচমকা কান্নাকাটি শুরু করে। প্রত্যেকটা রিফিউজি সেই বিল্ডিং এর মধ্যে থাকা তারা আশ্রয় নিয়েছিল, তারা লুকাচ্ছিল গুলির ভয়তে। তবে এবার প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছে। তাদের প্রিয়জনরা মারা যাচ্ছে, তবে সেই দিকে আর চোখ নেই, বরং সেই ছোট বাচ্চাটার দিকে চোখ। এবং তারা প্রত্যেকে সেই বাচ্চাটাকে স্পর্শ করার চেষ্টা করছে, কারণ এটা জাস্ট মিরাকেল ছাড়া তো আর কিছুই না। থিও কোনো মতে সেই বিল্ডিং এর নিচে নেমে আসে যেখানে সৈন্যরা প্রবেশ করে গেছে। তবে সেই ছোট বাচ্চাটার কান্নার আওয়াজ শুনে সেই সৈন্যগুলো সিজ ফায়ার করে দেয়। তারা গুলি চালাচ্ছে না। আর যেমনটা বললাম, এক মুহূর্তের জন্য সম্পূর্ণ যুদ্ধ থেমে যায়। প্রত্যেকটা সৈন্য জাস্ট টান, প্রত্যেকে ঈশ্বরকে ডাকছে সেই দৃশ্য দেখে, কারণ যেখানে মানুষ সব আশা ভরসা সবকিছু হারিয়ে ফেলেছে, সেখানে জাস্ট একটা আলোর স্পার্ক তারা লক্ষ্য করতে পেরেছে। থিও কি এবং তার বাচ্চাটাকে নিরাপদে সেই স্থান থেকে বাইরে বার করিয়ে আনে। কিছু সময় পরে সেই লড়াই আবার শুরু হয়ে যায়। যাই হোক, থিও ফাইনালি কিকে নিয়ে সেই স্থানে পৌঁছায় যেখানে একটা বোট তাদের জন্য অপেক্ষা করছে। স্থানটার নাম ছিল ব্যাকসিল এবং সেখানেই একটা ছোট নৌকায় চেপে থিও এবং কি সেখান থেকে বেরোয়। তারা ম্যারিকাকেও রিকোয়েস্ট করে তাদের সাথে আসার, তবে ম্যারিকা আর তাদের সাথে আসে না। সেই বোটে চেপে তারা বাইরে বেরিয়ে যায়। কি এর মনে ভয় যে হয়তো তারা লেট করে ফেলেছে, যে বোট বা যে নৌকার অপেক্ষায় তারা রয়েছে সেটা হয়তো চলে গেছে। তবে থিওর মনে সম্পূর্ণ ভরসা রয়েছে। সে জানে যে জুলিয়ান যেহেতু সবকিছু প্ল্যান করেছে, তো হয়তো সেই বোট তাদের জন্য এখনো অপেক্ষা করছে। কিছু সময় পরেই দেখি ফাইটার জেটটা সেই স্থানে গিয়ে বম্বিং করে। মোটমাট তারা সময় মতন বেরোতে পেরেছে। অন্যদিকে কি লক্ষ্য করতে পারে সেই বোটে রক্ত পড়ে রয়েছে। কি ভয় পেয়ে যায় যে তার রক্ত কোথা দিয়ে বেরোচ্ছে। তবে থিও জানে যে চিন্তার কিছু নেই, এটা তার রক্ত। ওই যে লিউক গুলিটা চালিয়েছিল না, সেটা তো তার গায়ে লেগে গেছে। থিও চরম আহত, অনেকটাই রক্তক্ষরণ হয়েছে তা সত্ত্বেও সে কি জানায় যে সবকিছু ঠিক আছে। কি জানায় যে সে তার মেয়ের নাম রাখবে ডিলেন। সে জানায় যে শুধু ছেলে না, মেয়েদেরও নাম এটা হয়। এবং ডিলেন কার নাম বলুন তো? থিও এবং জুলিয়ানের একটা বাচ্চা হয়েছিল অ্যাকচুয়ালি, যে বাচ্চাটা প্রবাবলি পরবর্তীকালে কোনো একটা কারণে মারা যায় এবং হয়তো এই একটা কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল। সো তাদের ছেলেটার নাম ছিল ডিলেন এবং কি ডিসাইড করে যে তার মেয়েটারও নাম রাখবে সে ডিলেন। এটা শুনতে পেয়ে থিওর মুখে তো একটু হাসি আসে, একই সাথে তার চোখটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং সে সম্পূর্ণভাবে তার জ্ঞান হারায়। কিছু সময়ের মধ্যেই কি লক্ষ্য করতে পারে দূরে একটা নৌকা আসছে, সেই এক টাইপের ফিশিং বোটের মতন, যেটাতে টুমোরো লেখা রয়েছে। এইটারই তো অপেক্ষায় তারা ছিল এতদিন। কি বহুবার থিওকে ডাকার চেষ্টা করে, তবে থিও আর কোনো আওয়াজ দেয় না। থিও অবশ্যই মারা গেছে। শেষে সেই ফিশিং বোটটা, যেটার নাম ছিল দ্য টুমোরো, সেখানকার মানুষগুলো কিকে দেখতে পায় এবং অবভিয়াসলি তারা কিকে রেস্কিউ করে নিয়ে চলে যাবে সেই দ্য হিউম্যান প্রজেক্টে, যারা হয়তো এই মহামারীর একটা উপায় ঠিক খুঁজে বার করে নেবে। সিনেমার শেষে সিনেমার টাইটেলটা দেখা এবং ব্যাকগ্রাউন্ডে বাচ্চাদের কান্না হাসির আওয়াজ আমরা শুনতে পারি, যেটা সিনেমার মেন মোটিভটাকে সিম্বলাইজ করে। আমরা বহু ধরনের ডিজাস্টার অ্যাপোক্লিপটিক মুভি তো দেখেছি, যেখানে মানুষেরা সামহাও হিউম্যানিটির উপর থেকে সম্পূর্ণ হোপ হারিয়ে ফেলেছে। মানুষদের হাতে আর কোনো রাস্তা নেই, মানুষরা সার্ভাইভ করতে পারছে না। বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট।
ওয়েল, এই সিনেমাটা 1992 সালের পিডি জেমসের একটা নোভেল থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে আপনাদের ওপিনিয়ন্সগুলো লিখতে একদমই ভুলবেন না। আমার ভিডিও, আমার এক্সপ্লেনেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।